আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলা পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে মোদি হাসিনা ভারতের যুবলীগ বাহিনী আইস জঙ্গিবাদের কুকিচিং ষড়যন্ত্র দালাল সেনাকুত্তা বাহিনী এবং পুলিশ কুত্তা বাহিনীর মাগি সানজিদা খানম সিরিয়াল কিলার। এই সানজিদা খানম কে এবং সে কীভাবে সিরিয়াল কিলার হয়ে উঠল? এই সানজিদা খানম হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আগত সঞ্জিতা শর্মা এবং সে হচ্ছে ধর্মে হিন্দু। সে তার হিন্দু পরিচয় গোপন করে সে মুসলিম পরিচয় সানজিদা খানম উল্টাপাল্টা বিয়ে দেখায় আসে, হয়তো আওয়ামী লীগ যুবলীগের কারোর সঙ্গে উল্টাপাল্টা বিয়ে দেখায় আসে। এই দেশে সে রয়ের গোয়েন্দা হিসেবে রাজনীতি করে, রয়ের গ্যাং গোয়েন্দা হিসেবে রাজনীতি করে। আমার জানা মতে সঞ্জিতা খাতুন আওয়ামী লীগের ধনী আসন থেকে সে মহিলা এমপি। আসলে কি 2009 সালে নির্বাচন ছিল শিয়ালঘাট নির্বাচন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্বাচন, এবং সেই নির্বাচনে তো বিএনপি 30টা সিট পাইছে এবং বিএনপিকে তখন 30টা সিট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পানি চুক্তি মানতে হবে এবং পানি চুক্তির যে ভূরাজ্য ষড়যন্ত্র মানতে হবে। এবং বিএনপি কিন্তু পরবর্তী 14 সালের নির্বাচন আগ দেয় কিন্তু, এবং 2015 সালের সময় কিন্তু তারা কিন্তু মেনে নিছে এবং তারা কিন্তু ভারতের আধিপত্য, ভারতের যে পানি চুক্তি, ভারতের যে ভূরাজ্য ষড়যন্ত্র মেনে নিছে। কিন্তু মূল চক্রান্ত 2009 সাল থেকে আবার শুরু হয়েছে। 1996 সালে পানি চুক্তি হয়েছে। পানি চুক্তি হওয়ার পরে কিন্তু পাদুয়া দিয়ে একটা আক্রমণ করছিল ভারত। পাদুয়া দিয়ে আক্রমণ করে কিন্তু ভারত পরাজিত হয়েছে। তারপর কিন্তু আর আক্রমণ হয়নি। তারপর 2009 সাল থেকেই সেনাবাহিনী ধ্বংস করে কিন্তু আবার কিন্তু আক্রমণ কিন্তু শুরু হয়েছে এবং তখন কিন্তু প্রচুর গুম খুম হয়েছে। এবং যারা দেখেন যে এগুলো মনে হয় যে বিএনপির কর্মী, আসলে বিএনপির কর্মী হলে এগুলো বিএনপিরও মদত ছিল, কারণ বিএনপি কিন্তু তলে ভারতের সঙ্গে গোপন নাতা ছিল। বিএনপির মধ্যে যারা ভারত বিরোধী ছিল, বিএনপির মধ্যে যারা দেশপ্রেমী ছিল, তাদেরকে কিন্তু তখন মারা হয়েছে। এবং এই সঞ্জিতা খানম 2009 সালে কিন্তু এই যে রয়ের গ্যাং হিসাবে এবং ভারত থেকে বাংলাদেশে আসছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশকে ভারতের সঙ্গে অ্যানেক্সেশন করার জন্য, এবং সে কিন্তু একজন অ্যাডভোকেট পরিচয় দেয়। এখন কথা হলো যে এই সঞ্জিতা খাতুন আমার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করলো। আমি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কখনো ছিলাম না এবং বাংলাদেশের রাজনীতি ঘৃণা করছি, এবং আমার ছাত্র জীবনে আমি রাজনীতি ঘৃণা করছি, এবং আমার সামনে কিন্তু কোনো ছাত্র নেতা দাঁড়াতে পারে না, কোনো ছাত্র নেতাকে আমি কোনো মূল্য দিই। এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল রাজনীতি করছে তাদেরকে শুধু মূল্যায়ন করছি, কিন্তু বড় বড় নেতাদের মূল্যায়ন করিনি, কারণ আমি রাজনীতি ঘৃণা করতাম। কিন্তু আমি 2015 সালে রাজনীতি জড়াই গেছি গায়ে মামলার মাধ্যমে। এই যে যখন বিএনপি, জামাত, হেফাজত যখন এই যে ভারত এবং আওয়ামী লীগের সাথে বেরুবাড়ি দিয়ে বাংলাদেশকে ভারতের সঙ্গে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে, ঠিক সেই সময় কিন্তু গায়ে মামলা ছিল আমার বিরুদ্ধে, এবং সেই মামলা কিন্তু জঙ্গিবাদ হয়ে কিন্তু বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করে, এবং সৃষ্টির মাধ্যমে তারা কিন্তু তখন ভারতের মিলিটারি কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিতে চাইছিল। এবং আল্লাহ পাক কিন্তু আমি কঠোরভাবে সেই জঙ্গিবাদ দমন করছি, এবং ফেসবুকের মাধ্যমে গ্রামে চিল্লাচিল্লি করে ঢাকা শহরের সব জায়গায় কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশের জঙ্গিবাদের কথা, এবং তখন কিন্তু ওই জঙ্গিবাদ কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু জঙ্গিবাদের রাজনীতি চলে, এবং জঙ্গিবাদের রাজনীতি আজ পর্যন্ত চলতেছে। এই সানজিদা খাতুন 2014 সাল থেকে জঙ্গিবাদের আগ থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এতে বুঝে যে জঙ্গিবাদ যখন হয়েছে তখন আমি মামলায় বসছি, এর আগের থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল ব্রিটেনে। এই সঞ্জিতা খানম আমার নানির বাড়িতে যে আমার নানির সঙ্গে আমার দ্বন্দ্ব বাধা দিচ্ছে, আমাদের খালাদের সাথে ফুফুদের সাথে যে জমি জমা দ্বন্দ্ব, ওই জমি জমা দ্বন্দ্ব বাধা দিচ্ছে। জমি জমা দ্বন্দ্ব আসলে কি, ওদেরকে নিয়ে তারা তখন ভূরাজনীতি ষড়যন্ত্র করছে। এই জমি জমা যে ভূরাজনীতি ষড়যন্ত্র, আমার মামুরা কিন্তু, আমার খালারা এবং আমার নানারা কিন্তু এই ভূরাজনীতি ষড়যন্ত্র যুক্ত ভারত এবং আওয়ামী লীগের দালাল হিসাবে, বিএনপির এজেন্ট হিসাবে তখন কিন্তু রাজনীতি করছে, এবং এই সঞ্জিতা খানম কিন্তু এই কুচক্রে ছিল। পরবর্তীতে জঙ্গিবাদের যখন নিয়ন্ত্রণ হয়ে গেলাম, জঙ্গিবাদের মামলা আমার বিরুদ্ধে ছিল। তনু ধর্ষণ হত্যার মাধ্যমে সেনাকুত্তা বাহিনী যে মামলা করছিল হাইকোর্টের মাধ্যমে, সেনাকুত্তা বাহিনী মামলা কিন্তু পরাজিত হয়েছে। আমার সেনাকুত্তা বাহিনী তখন কিছু করতে পারেনি আমাকে, এই সেনাকুত্তা বাহিনীকে তখন কিন্তু পরাজিত করা হয়েছে। এখন তখন এই সঞ্জিতা খানম কিন্তু এই কুচ্চাল করছে আবার সে কিন্তু এই আমার যে চাচা আছে, ছোটো চাচা, এই ছোটো চাচা তখন জঙ্গি কোটা ছিল। এই ছোটো চাচা জঙ্গি কোটা ছিল যে ব্রিটিশ আমেরিকান জঙ্গি কোটা, কিন্তু তলে তলে পশ্চিমবঙ্গের ডাইনি এই সঞ্জিতা খানম করতো, এটার তার চাচাকে পরিচালনা করতো। এবং তখন আমার বিরুদ্ধে তার নারী অধিকার মামলা দিয়েছিল, কুত্তাঘাতের সমতাতে নারী অধিকার মামলা। ভারত এবং আওয়ামী লীগের দালাল যে ত্রিপল গণতন্ত্র কুত্তাঘাতের সময় নারী অধিকার মামলা দিচ্ছে। যেহেতু সেনাবাহিনী তখন আমাকে কিছু করতে পারেনি, সেনাবাহিনী তখন কাবু হয়ে গেছে, তখন এই কুত্তাঘাতে নারী অধিকার সমতা করছে, এবং এই চাচার মাধ্যমে এই নারী অধিকার কিন্তু তারা তখন জাগ্রত করছে। এবং ইভেন এরা এত খারাপ, এত নোংরা যে আমার ঘরের টয়লেট নষ্ট করে রাখতো,
আমি ঘর থেকে বের হলে আমার ঘরে টয়লেট আবার ফিরে আসতে টয়লেট নষ্ট করে ফেলতো। এই সঞ্জিতা খানম এত বড় নোংরা এক ডাইনি মহিলা, ও মানে টয়লেট নষ্ট করে কেন? ও হচ্ছে টয়লেটের খানকি। এই মহিলা কালা জাদু করে, ডাইনি করে, এবং সে হাম্মাম খানার শয়তান দিয়ে সে কালা জাদু করে এই সঞ্জিতা খানম মুদি মুদি করতে দালাল হিসাবে, এবং টয়লেট সে নষ্ট করতো। এবং এদের তখন যুক্তি ছিল যে যতদিন টয়লেট নষ্ট থাকবে ততদিন আমি বিয়ে করতে পারবো না, এবং ততদিন আমি পুলিশের নজর থাকবো, ততদিন আমি সেনাকুত্তা বাহিনীর নজর থাকবো, ততদিন আমি ভারত এবং আওয়ামী লীগের দাল নজর থাকবো, এবং আমার টয়লেট নষ্ট রাখবে। এবং ইদানিং আজ পর্যন্ত দেখা যায় আমাদের ঘরে দুটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটের টয়লেট নষ্ট করে রাখে এই যে বাড়িওয়ালার মাধ্যমে। তারপর আমার বড় ভাই আছে, এদের সঙ্গে এই যে ভূরাজনীতি দালাল হিসাবে এদের কথা শুনে। কারণ আমার বিরুদ্ধে মামলা তার আমার বড় ভাইয়ের বিরুদ্ধে না, সেটা আমার বড় ভাইকে কথা শোনাতে পারে। এখনও আমাদের ঘরে একটা টয়লেট নষ্ট করে রাখে। এই হচ্ছে সঞ্জিতা খানমের নোংরা পরিচয়। এবং মুদি হাসিনা ভারতের কুকিজিন ষড়যন্ত্রের মাগি, এবং মুদি হাসিনা ভারতের কুত্তাঘাতের নারী অধিকার সমতাবাদের সঞ্জিতা খানম এত নোংরা চরিত্রের মহিলা। এবং এই মহিলা কিন্তু একটা সিরিয়াল কিলার, এবং সিরিয়াল কিলার রয়্যাল গ্যাং হিসেবে বাংলাদেশ আসছে। এবং দেখেন যে বাংলাদেশে 2009 সালের পর 2015 সালের পরে কিন্তু জঙ্গিবাদের পর কিন্তু সিরিয়াল কিলিং আরও বেগবান হয়েছে। বড় বড় আওয়ামী লীগের নেতা মারা গেছে, বড় বড় বিএনপি নেতা মারা গেছে, যারা দেশপ্রেমিক ছিল তাদের কিন্তু মারা হয়েছে। এবং সিরিয়াল কিলিং রাজনীতি বাংলাদেশে চলছে। এবং এই জঙ্গিবাদ দমনের পরে এই সঞ্জিতা খানমের আরেক অপকর্ম হচ্ছে আমার নানিকে হত্যা করা। আমার নানিকে হত্যা করা হয়েছে মুদি হাসিনা ভারতের যুবলীগ রিজওয়ান আইস জঙ্গিবাদের কুত্তাঘাতের সমতাদের বিএনপি জামাত হেফাজত আছে, এদের এইতে মারা হয়েছে। এবং আমার নানিকে মারার মাধ্যমে আমার নানি বাড়ির সবাইকে হাত করছে, তারা সবাইকে হাত করে মারছে যে একজন বৃদ্ধ মানুষকে মারবো, মেরে আমরা রাজনীতি করব এবং ওকে ফাঁসাই দেবো। কারণ কেউ দায় নেবো না। একটা বৃদ্ধা মহিলাকে মেরে ফেললে, বৃদ্ধ মহিলা তো এমনিতে মরে যায়, তো বৃদ্ধ মহিলাকে মেরে ফেললে এদেরকে টাকা দিয়ে হাত করছে তখন, যে মানুষ তো এমনিতে মরে যাবে, মরে কুয়ে 6 করে চালাই দিবে। এবং তখন এরা তখন একজোট হয়ে, আমার নানি বাড়ি একজোট হয়ে গেছে, তখন আমার গ্রামে আমাদের বাড়ির মানুষ একজোট হয়ে গেছে, এবং আমার গ্রাম সম্পূর্ণ আমার বিরুদ্ধে চলে গেছে, আমার ইউনিয়ন আমার বিরুদ্ধে চলে গেছে, আমার থানার পুলিশ এবং যে জেলা প্রশাসক আমার বিরুদ্ধে চলে গেছে। এবং তখন কিন্তু আমার নানিকে তারা হত্যা করে। এবং আমার নানিকে হত্যার পিছনে এই সঞ্জিতা খানম ছিল। কারণ এই সঞ্জিতা খানমের সঙ্গে আমার যে মামানি ছিল, সেও একটা ডাইনি, আর সেও আমাকে কালা জাদু করছে আগে। এই দুই ডাইনি মিলে কিন্তু আমার নানিকে হত্যা করছে। কারণ আমার নানি যখন মারা যায় তখন দেখছি যে ভালো ছিল। আমি কোরআন শরীফ পড়তাম, নানি যেহেতু বুড়ো হয়ে গেছে, কোরআন শরীফ পড়ে নানিকে আমি বিদায় দিয়েছিলাম জুরাইন যাওয়ার জন্য। জুরাইনে এই যে দুদনি এলাকাতে এই যে সঞ্জিতা খানমের এলাকা যেটা, এই এলাকাতে নানি 2-3 দিন পরে কিন্তু অসুস্থ হয়ে গেছে, তারপরে কিন্তু মারা গেছে। আমি বুঝতে পারছি নানিকে মারা হয়েছে। আমাকে 900 করে বলছে যে নানি মা ব্রেনে টিউমার, নানির এই হয়েছে ওই হয়েছে, আসলে কিছুই না, নানিকে হত্যা করছে। কারণ আমার নানি যখন মারা যায় তখন হা করেছিল, কালা জাদুর প্রভাব ছিল, কালা জাদুর প্রভাবে কিন্তু হা করেছিল। পরে আবার হা বন্ধ হয়েছে, আবার সুস্থ হয়েছে, অসুস্থ হয়েছে, আবার সুস্থ হয়েছে, আবার অসুস্থ হয়েছে, বারবার সুস্থ হয়। একজন রোগী যখন বারবার সুস্থ এবং অসুস্থ হয় তখন সেই রোগীটাকে কিন্তু বাঁচানো যায়। আমার নানিকে কিন্তু বাঁচা নেই, কারণ তারা ষড়যন্ত্র করে মারছে এবং এই জঙ্গিবাদের রাজনীতি চালায় নেওয়ার জন্য। এবং আমার বিরুদ্ধে ভূ রাজনীতির মামলা তখন আরও ব্যবহার করছে এই সঞ্জিতা খানম সেই চরিত্রের। তারপর যে সময় তারপর তারা এই যে আমার চাচার মাধ্যমে আমার এই সঞ্জিতা খানম আমার ছোট চাচাকে মত দিচ্ছে এই নারী অধিকার টিকা রাখার জন্য। এবং আমার ছোট চাচা আমার বিরুদ্ধে বললাম যে টয়লেট নষ্ট করে, তারা তো নারী অধিকার টিকা আছে, টয়লেট নষ্ট করে, যে টয়লেট নষ্ট করতে করতে 2016 সাল থেকে টয়লেট নষ্ট করা শুরু করছে। এবং টয়লেট নষ্ট করতে করতে 2018 সালের যে নির্বাচন আগ পর্যন্ত আছে। এবং 2018 সালের নির্বাচন ছিল নারী অধিকার নির্বাচন। মানুষ তো মনে করে যে 2018 সালের নির্বাচন ছিল উন্নয়নের নির্বাচন। আসলে ভাই, যদি উন্নয়নের নির্বাচন হয়, হাসিনা চলে গেলেন কেন? হাসিনা এত উন্নয়ন করে, এতই করে হাসিনা চলে গেলেন ইউনুসকে বসাই দিয়ে। কারণ হাসিনা লালবাতি চলে গেছে, হাসিনা কোনো উন্নয়ন করেনি। হাসিনা ভূরাজনীতি ষড়যন্ত্র করেছে, এবং হাসিনা উন্নয়ন ভারতের সাথে, মুদি হাসিনা ভারতের কুত্তাঘাতের সমাজে কুকিজিনের সাথে, এবং বাংলাদেশের সেনা কুত্তা বাহিনী যে একটা অংশ, মহেন্দ্র সিং কুত্তা কোটা যেটা, এই কুত্তা কোটাদের সাথে এগুলো করছে। এবং এগুলোকে ভেঙে দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট ব্লকিং করে দিয়ে বাংলাদেশকে পরিপূর্ণ ভারতের অঙ্গরাজ্য করা যাবে, সেই কারণে হাসিনা উন্নয়ন করছে। এবং সেই কারণে হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে ইউনুসকে বসায় কোনো মতে। তো ভাই, এই সঞ্জিতা খানম হচ্ছে ওই রয়ের এজেন্ডা হিসেবে বাংলাদেশে তখন আসছে। আল্লাহ পাক এই সঞ্জিতা খানমের যে আরও আমার বিরুদ্ধে কত অপকর্ম করছে আমি তো জানি না। আমি আসলে সব কিছু বলতে পারি না, যা মনে আসতেছে তা বলতেছি। তারপর আরেকটা কথা বলি যে আমার নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচন ছিল। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। এবং কিন্তু তখন কিন্তু বিএনপি গণতন্ত্রের পক্ষে ছিল। এবং আমি কিন্তু তখন আমার সঙ্গে কিন্তু আমার যেহেতু পরিবারে সঞ্জিতা খানম ঢুকে গেছে নানিদের মাধ্যমে, এবং আমার মা যেহেতু নানি বাড়ির, তো আমার মাকে অত চিনে। তো এই সঞ্জিতা খানম তখন কিন্তু এই যে এই প্রক্সি রাজনীতি চলে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আইবি, এই আইবও কিন্তু পশ্চিমবঙ্গের মাগি। এই আইবও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে রয়ের গোয়েন্দা হিসাব আছে 2009 সালে। আইবও কিন্তু আগে ছিল না। এবং আরও দুজন মহিলার কথা বলি, শাগুফতা এমিলি, যে আমাদের মুন্সিগঞ্জের এমপি। তারপর যে আরেকটা যে বর্ণমালা স্কুলেতে খানকে শিক্ষিকা, যে মেয়েদেরকে 8-9 মেয়েদেরকে উলঙ্গ করে, যে সেনাকুত্তা বাহিনী হাতে, পুলিশ কুত্তা বাহিনী হাতে। তারপর যে এই যে জামায়াতের বর্তমান আমির, যে শয়তান আমির, যেটা এই সমস্ত লম্পটদের হাতে, তারপর তারেকের মতো লম্পট যেগুলো আছে বর্তমানে, লম্পট প্রধানমন্ত্রী যে তারেক, এই তারেকের হাতে এই জন্য বড় বোনের হাতে তুলে দেয়। এই সুশান নামক একজন মহিলা, তার নাম আসলে সুশান নাকি আমি বলতে পারবো না, যে ধনী এলাকায় যে সালাউদ্দিন, বিএনপির যে সাবেক এমপি, বিএনপি সালাউদ্দিন মদত দেন। তারপর যে বিএনপির নতুন এমপি হয়েছে রবিন মদত দেয়। খালদা জিয়া, তার যে সব মদত দেয় এই সুশান। এবং এই সুশানকে দিয়ে, এই সুশানও কিন্তু পশ্চিমবঙ্গের খানকি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসছে। পশ্চিমবঙ্গ থেকে অনেক রয়্যাল এজেন্টরা বাংলাদেশে বর্তমানে কাজ করছে। এবং সানজিদা সবচেয়ে বেশি ভয়ানক এবং সবচেয়ে বেশি ক্ষতি আমার করছে। এবং এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু এই যে সঞ্জিদা খানম তখন যদি বিএনপি প্রার্থী বিজয়ী হতো, এবং বিএনপি প্রার্থী বিজয়ী হলে কিন্তু আমার জন্য ভালো হতো, কারণ আমি গণতন্ত্র ছিলাম, বিএনপি গণতন্ত্র ছিল। একটা পয়েন্টে মিলিয়ে কিন্তু আমার মামলা কিন্তু তখন কিন্তু হয়ে যেত, মামলাগুলো কিন্তু শেষ হয়ে যেত, আমার কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম। কিন্তু এই সঞ্জিদা খানমের জন্য পাই নাই, কারণ এই সঞ্জিদা খানম তখন সেটা বেরোতে চায়। বিএনপি জিততে গেছিল, বিএনপি জিতেও গেছে, এবং এটা বলা হয়েছে যে বিএনপিকে দিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু বিএনপিকে তখন দেয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমি এই যে এলাকায় জঙ্গি করে আছে, আমি তো সব জঙ্গি ওরা জানতাম না। ধনী এলাকায় এত জঙ্গি ওরা দিছে। আমি এই যে হিন্দুর দোকানে গেছিলাম, সেলুনের দোকানে গেছিলাম করতে, চুল কাটতে। সেলুনের দোকানে চুল কাটতে, যে কিন্তু আমি হিন্দুদের সাথে আমার সম্পর্ক খারাপ না, আমি হিন্দুদের সাথে খারাপ আচরণ করে চলি না। কিন্তু হিন্দু দোকানে গেছি, পরে কিন্তু ওই নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ নিয়ে নিছে। কারণ ওই লোক আওয়ামী লীগ করতে, এবং হিন্দু দিয়ে তারা নিছে, এবং হিন্দুকে তারা বেশি মূল্যায়ন করতে যেত, মোদি কুত্তা হিন্দু। এবং তখন এই কথা সঞ্জিতা খানম এই কথা বলছে যে ও যদি চুল কাটতে আসে তাহলে ওর গাড়ির মধ্যে ছুরি মেরে দিতে, ও যাতে জিততে না পারে। এত বড় খানকি সঞ্জিতা খানম। মোদি কুত্তা নাকি তখন নাকি বলছে যে হিন্দুদের কাছে গেলে ক্ষতিগ্রস্ত হতে হবে। আই এম সরি, যে আমি জীবনে কোনো হিন্দুদের কাছে যাব না। আমার চুল কাটার জন্য আমি জীবনে নাপিতের কাছে গেলে, হিন্দু নাপিতের কাছে জীবনে যাব না। এবং মাংসের দোকানে গেলে কখনো গরুর মাংস বিক্রেতা হিন্দু, ওই হিন্দুর বাড়িতে যাব না। এবং যদি কোনো আমি দোকানে যাই খাওয়ার জন্য, ভুলে গেলে তো ভালো যদি হয় তো ঠিক আছে, খারাপ হইলে আমি কোনো হিন্দুর দোকানে যাব না। মোদি কুত্তা আস্ফালন, যে হিন্দুর কাছে গেলে ক্ষতিগ্রস্ত হবে, তখন এই ক্ষতিটা আমাকে করে দিছে। এবং নারায়ণগঞ্জে কিন্তু তখন আওয়ামী লীগ আইবি জিতে গেছে। কিন্তু আইবি হচ্ছে পশ্চিমবঙ্গের ডাইনি, এবং পশ্চিমবঙ্গের রয়্যাল এজেন্টরা, বঙ্গের খানকি। এবং এই আইবি 2015 সালে জঙ্গিবাদের সময় বিএনপির সঙ্গে সমঝোতা করে ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মিলিয়ে দেয়, এবং আমার বিরুদ্ধে তখন তারা এই করে। এবং এই শামীম ওসমান হচ্ছে আইবির মাগি, এবং শামীম ওসমানের কথা মতো কিন্তু আইবি চলে। কিন্তু তারা টকশোতে পরস্পর দ্বন্দ্ব করে, এবং এই শামীম ওসমানের মাধ্যমে কিন্তু তারা আমার বিরুদ্ধে প্রশাসন মামলা করে। এবং এই আইবি, তা আল্লাহ পাক, এই আইবি এবং সঞ্জিদা খানম এগুলো হচ্ছে একই চক্রের পশ্চিমবঙ্গের রয়ের গোয়েন্দা। তারপর পরবর্তীতে আমার ছোটো ভাইকে বিছানাতে ষড়যন্ত্র তখন আসলো, তখন আমার অবস্থান ভালো, এবং বিদেশি রাজনীতি তখন আমি কিন্তু এগিয়েছিলাম, এবং কিন্তু বিছানাতে কিন্তু আমার পক্ষে আসছিল, এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আসছিল। বিছানাতে ষড়যন্ত্র সঞ্জিদা খানম আমার ছোটো ভাইকে বিয়ে করায়, আমাকে বাদ দিয়ে আমার ছোটো ভাইকে বিয়ে করে। সঞ্জিদা খানম ভারত এবং আওয়ামী লীগের ফোর্সিং করে আমার মার সঙ্গে আঘাত করে, এবং আমার ছোটো ভাইকে বিয়ে করায় কিন্তু ঘরের মধ্যেই সঞ্জিদা খানম সরাসরি ঢুকে গেছে। এত বড় খারাপ এই মহিলা, এত বড় কুচক্রী এই মহিলা। এবং আমার ছোটো ভাইকে বিয়ে করায় কিন্তু এই যে সঞ্জিদা খানম কিন্তু এই যে আমাদের ঘরে ঢুকে গেছে। মাকে আমি সাবধান করে বলছি, কোনো ডাইনি মহিলা, কোনো কুচক্রী মহিলা ঘরে ঢুকতে পারে না আমার সাথেও। কারণ যে পলিটিক্যাল ফোর্স অনেক কিছু বলা যায় না, এরা অনেক ক্ষেত্রে যে আমার বিরুদ্ধে কাজ করে, বুঝতে পারছি আমার বিরুদ্ধে আমার বাবা মা কী গানে কাজ করে, আমার বিরুদ্ধে আমার ভাই কী গানে কাজ করে। এরা পলিটিক্যাল ফোর্সে আসছে, এবং পলিটিক্যাল ফোর্সে সঞ্জিদা খানম ঢুকে গেছে। পলিটিক্যাল ফোর্সকে আমার ছোটো ভাইকে বিয়ে করেছে, এবং পলিটিক্যাল ফোর্সে আমার বড় ভাইকে কাজ করায়, এবং পলিটিক্যাল ফোর্সটা কিন্তু আমার ক্ষতি করতেছে। তার পরবর্তীতে দেখেন যে এই যে 5ই আগস্টের সময় কিন্তু এই সঞ্জিদা খানম কিন্তু এই যে এরকম দুইটা লাশ যে ছিল, সঞ্জিদা খানম কিন্তু কুকিজিন ষড়যন্ত্রের মাগি। আগেই বলছেন সঞ্জিদা খানম কিন্তু কুত্তাঘাতের সমতা, নারী অধিকার সমতার মাগি। এবং এই দুইটা লাশ কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে 500 ছাত্রছাত্রী শিয়ালকে হত্যাকাণ্ড করা হয়েছে, এবং লাশ কিন্তু নদীতে গুম করা হয়েছে। এবং সঞ্জিদা খানম দুটা লাশ কিন্তু আমাকে দেখাইছে, এবং কুত্তাঘাতের সমতাতে ভারত এবং আওয়ামী লীগের দালাল এবং বিএনপি জামাতের সমতাতে দুটা লাশ কিন্তু আমাকে দেখাইছে। এবং এই যে 5ই আগস্টে এই দুটা লাশ পরবর্তীতে কিন্তু নদীতে দাফন করা হয়েছে, এবং আমাকে দেখায় কিন্তু আমাকে ফাঁদ পাতা হয়েছে যে আমি এদের সাথে বিপ্লব করি না, বিক্ষোভ করি না। এবং এই লাশের সঙ্গে কিন্তু সিরিয়াল কিলার ছিল, এবং তো এই সিরিয়াল কিলার কিন্তু আমাকে মারতে পারতো, এবং আমি কিন্তু আল্লাহর মতো বেঁচে গেছি। এবং আমার অ্যাকচুয়ালি আমার সামনে আমাকে
এই পর্যন্ত 2015-16 সালের নির্বাচনের পরে কিন্তু আমাকে 100বারের অধিক হত্যার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ফাঁদ পেতে। এই লাশ দিয়ে তখন কিন্তু আমাকে এরা টুপ দিছিল, একটা বিকালবেলা একটা, আর রাতের 12টার সময় একটা, রাতের বিকালবেলা 5টার সময়। আমি বেশি গুরুত্ব দিই না যে লাশ কোন জায়গায় লাশ আমি জানি না। তারপরে আবার যখন 12টার সময় বেরিয়েছিলাম কাজ করতে, চা খাইতে, চায়ের দোকানের সামনে যে আরেকটা লাশ, ওই লাশটা আমার সামনে নিয়ে আসছে। এবং পরবর্তীতে বুঝতে পারছি যেগুলো ঢাকা ইউনিভার্সিটি শিয়ালঘাট হত্যাকাণ্ড করেছে ওগুলো লাশ নিয়ে এসে আমার ভাই বোনদের লাশ, যে ছাত্র তাদের লাশ নদীতে গুম করে নদীর পানি নষ্ট করা হয়েছে। তো এই সময় মামলা হবে তা আগে বলা হয়েছে। সঞ্জিদা খানম কুচক্র আছে ঢাকা ইউনিভার্সিটির সিএলপি হত্যাকাণ্ড। সঞ্জিদা খানম কিন্তু মোদী আসেন ভারতের এজেন্ট হিসাবে কুত্তাঘাতে সমতে, এবং যে যে কুকিজিন সমতায় সেনাকুত্তা বাহিনীর সঙ্গে সেনাকুত্তা বাহিনীর যৌন সঙ্গী হিসাবে এবং কুত্তাঘাতের যৌন সঙ্গী হিসাবে কিন্তু এই সঞ্জিদা খানম সেখানে ছিল এবং সেখানে মেসাগারে কিন্তু সে জড়িত ছিল। এবং পরবর্তীতে সঞ্জিদা খানম কিন্তু বর্তমানে ব্যবহার হয়েছে কখন? কারণ বর্তমানে তো মামলা আমি জিতে যাব, কারণ মামলাতে আমাকে আটকানোর কোনো কারণ নেই, আমাকে আটকানোর কোনো প্রকার কোনো ইস্যু নাই। যে মামলা আমি যদি নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক মামলা করি আমি জিতে যাব 100% গ্যারান্টেড। কারণ ঢাকা ইউনিভার্সিটি যে এরা এটা করছে আমি সচক্ষে দেখে আসছি। এবং আমি গেছি ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার পরে আমাকে কিন্তু ওখানে শিয়ালঘাট হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে এবং আমাকে কিন্তু সিলেটের চট্টগ্রামের একটা মেয়ে দিয়ে কিন্তু আমাকে ফাঁদ পাতা হয়েছে। ওখানে 2টা মেয়ে ওখানে ছিল এবং আমি কথা বলছি, আমি তো গেছি মেয়েদের সঙ্গে কথা বলতে যে তোমাদের কী অবস্থা, তারপর ছেলেদের সঙ্গে কথা বলতে গেছি, তো ওখানে কিন্তু বাজে মেয়ে দিয়ে কিন্তু আমাকে ফাঁদ পাতা হয়েছে। এবং সাথে কিন্তু সাদা ধুতি পরা লোক ছিল, এগুলো সাদা ধুতি পরা লোক হচ্ছে যারা মৃত্যু সিগন্যাল দেয়। ঢাকা ভার্সিটি আসতে মৃত্যুবরণ করতে হবে, সাদা ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে, কাপড়ের মতো পাঞ্জাবি পরে, যে 2টা মেয়ের সামনে ওরা ছিল। আমি তখন ওটা বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝতে পারছি। আমি 2টা মেয়ের সঙ্গে কথা বলছি এবং 2টা মেয়েকে আমি তখন ঘায়াল করছি, আমাকে কিছু করতে পারিনি। এবং ঢাকা ইউনিভার্সিটির সব কিছু আমি সচক্ষে দেখে আসি। এবং যে একটা মেয়ে, তার নাম লামিহা নাকি, আমি সঠিক বলতে পারবো না, যেহেতু আমাকে সরাসরি নাম বলে নেই, আমি অন্যভাবে নাম জানতে পারছি যে লামিহা চট্টগ্রামের মেয়ে। তো এই মেয়ে আমাকে বললো যে ভাইয়া এখন বেশি কথা বলতে পারবো না, ক্লাসে যাব। আমি যে ঠিক আছে ক্লাসে যাবো, আমি এটা দেখতে আসছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাস হয় কিনা এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভর্তি হয় কিনা। কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। আমি আবার ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে ওকে দেখে যে আড্ডা মারতেছে, কোনো ক্লাস নাই। এতে বোঝা গেল যে ঢাকা ইউনিভার্সিটি তখন কোনো ক্লাস চলে না। এবং তাদেরকে জিজ্ঞাসা করতো তোমরা কোন সেশনে বলছো, 2য় বর্ষে, 1ম বর্ষে কোনো ছাত্রছাত্রী নেই এবং ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রী এডমিশন হয় না এবং কোনো ক্লাস চলে না, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ। এবং যে শিয়ালঘাট হত্যাকাণ্ডের কারণে এবং গণহত্যার কারণে। তো আমি নিজের সচক্ষে যখন দেখে আসি তখন এরা কিন্তু আমার প্রতি ব্যবহার হয়ে গেছে। এবং কিন্তু তখন খালেদা জিয়া কিন্তু এদের সঙ্গী, খালেদা জিয়া কিন্তু তারেক ফখরুল যে বিএনপি, এরা কিন্তু তখন কিন্তু এই যে আমাদের যে ধনিয়া 4 আসন আছে, ঢাকা 4 আসন, এই আসনে কিন্তু বিএনপির নবীউল্লাহ নবীকে সরাই দিয়েছে, সরাই দিয়ে কিন্তু কুকিচিনে ক্যাডার নিয়ে এসছে তেজগাঁও থেকে। আমার আগের এলাকার তেজগাঁও তো সব বেশিরভাগ ক্যাডার, তেজগাঁও ছেলেগুলো সন্ত্রাস টাইপের, গুন্ডা টাইপের, এরা একটু অন্যরকম। ওখান থেকে কিন্তু কুকিচিনকে ক্যাডার, যুবলীগের ক্যাডার নিয়ে এসছে বিএনপির হিসাবে, বিএনপির সাংসদ হিসাবে রবিনকে। এবং রবিন কিন্তু প্রচুর উল্টাপাল্টা আমার সঙ্গে করছে ওই সময়। এগুলা সব কিছু জামায়াতের নেতারা কিন্তু উল্টাপাল্টা করছে এবং এগুলা সব কিছু সমন্বয় সঞ্জিদা খানম কিন্তু যে কুত্তাঘাতের সমাজে, কুকিজিন সমাজে সঞ্জিদা খানম কিন্তু এগুলাতে জড়িত ছিল। এবং তারা কিন্তু এই যে খালেদা জিয়ার যে আছে মৃত্যু যে, এবং এই মৃত্যু দেখিয়ে কিন্তু তার খালেদা জিয়াকে কিন্তু ব্রিটেন নিয়ে যাওয়া হয়েছে, ব্রিটেন বরিস জনসনের যৌন সঙ্গী হিসাবে। তারপর যে মোদি কুকুরের যৌন সঙ্গী হিসাবে এখানে মৃত্যু দেখিয়ে খালেদা জিয়া বিদেশ গিয়ে যৌন অপকর্ম করতেছে এবং সুবিধা ভোগ করতেছে। আর তার ছেলে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর সুবিধা ভোগ করতেছে ভারতের দালাল হিসাবে। এগুলা সব কিছু গৃহীত এবং এগুলা সব কিছু রয়ের কাজ, ভারতের রয়ের কাজ। এবং সঞ্জিদা খানম এই যে তো আছেই। তো আল্লাহ পাক এদের হাত থেকে মাফ করুক। এই খালেদা জিয়া মৃত দেখিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, যে আমাকে হত্যা করে খালেদা জিয়াকে জীবিত করবে। কত বড় গর্হিত কাজ যে আমাকে হত্যা করে খালেদা জিয়াকে জীবিত করবে। যে খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু খালেদা জিয়াকে ইয়াং দেখানো হয়েছে এবং খালেদা জিয়াকে কিন্তু সাদা কালো করা হয়েছে এবং কিন্তু স্বাভাবিক কোনো ছবি দেওয়া হয়নি, স্বাভাবিক কোনো কথাবার্তা বলেনি। তাদের লক্ষ্য ছিল আমাকে মেরে ফেলবে, তারেকের ক্ষমতা দিবে এবং খালেদা জিয়াকে আবার তারা পুনরায় নিয়ে আসবে। যে বলবো যে রাজনৈতিক গান এটা দেখানো হয়েছে এবং খালেদা জিয়া আবার সুস্থ হয়ে গেছেন। কারণ খালেদা জিয়া কিন্তু এই যে 2015-16 সালে আমার বিরুদ্ধে মামলা করে কিন্তু এই যে ভারতের আওয়ামী লীগের সঙ্গে খালেদা জিয়া কিন্তু মিশছেন এবং মামলাটা কিন্তু হাসিনা করছে। হাসিনা মামলা করলে কিন্তু ভারতের মামলা কিন্তু খালেদা জিয়া ব্রিটেন থেকে এনে দিচ্ছেন হাসিনাকে এবং হাসিনা পরবর্তী মামলা করে। এবং হাসিনা যে 5ই আগস্টে বিদায় নেই তখন কিন্তু মামলা কিন্তু সে চিপায় পড়ে গেছে। চিপায় পড়ার কারণে কিন্তু সে চলে গেছে। ছাত্রনেতা বলতে কিছুই নেই, তো এখন বুঝতেই পারতেছেন ইউনূসের ক্ষমতা টিকে নাই, কারণ ছাত্রনেতা বলতে কিছু নাই।
এবং গায়ের মধ্যে কিন্তু হাসিনা সরে গেছে, হাসিনাকে জিজ্ঞেস করলে হবে। আমি থাকতে বলছিলাম যে আমার ক্ষতিপূরণ দিয়ে আপনি থাকতে পারেন, সমস্যা নেই। সে সময় দেখবে না, তোরে মাইরাই যাওয়ার হইব, তোরে মাইরাই কিছু দেওয়া যাবে না। এটা নিয়ে এটা ওরা সমঝোতাই করছে যে আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে 2015-16 সালে যে জঙ্গিবাদের সময় তারা যে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, আমাকে একটা বাংলাদেশের জনগণের আইকন হিসাবে আমাকে দেখছে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র ছিল এবং কিন্তু নেতারা জড়িত ছিল। যে বিএনপির নেতারা, জামাতের নেতারা, হেফাজতের নেতারা, এই নেতারা কিন্তু ভারতের সঙ্গে মিলে গেছে। মিলে গিয়ে তারা কিন্তু এই যে বাংলাদেশের উন্নয়নে এই যে শিয়ালকার যে বুড়াজু উন্নয়ন, এই উন্নয়ন যে টাকা খেলা খেলছে। কারণ এইসব উন্নয়ন তো 10 টাকার কাজ করেছে 1 টাকায়, বাকি 9 টাকা মারা হয়েছে এবং এই 9 টাকা কিন্তু এরা ভাগ করছে, এরা ভাগ করে খায়। এরা ভাগ করে খাওয়ার জন্য সব নেতারা, এই কুত্তা নেতারা, জামায়াতের কুত্তা আমির, হেফাজতের কুত্তা আমির, বরিশালের কুত্তা পীর যেটা আছে এবং যেটা যে এই কুত্তা, সবগুলা কুত্তা, আওয়ামী লীগের কুত্তা যেগুলো আছে, কুকুশিনের কুত্তা, সেনা কুত্তা বাহিনীর কুত্তা, পুলিশ কুত্তাদের কুত্তা যারা, এবং হাসিনার যুবলীগের কুত্তা যেগুলো, আওয়ামী লীগের কুত্তা যেগুলো, বিএনপির কুত্তা যেগুলো আছে, রিজভী ফখরুল, এই কুত্তারা সব এই টাকার জন্য সমঝোতা করে জঙ্গিবাদ করছে, বাংলাদেশের ধ্বংস তারপর নিয়ে আসছে। এবং এই সঞ্জিত দেখানো হচ্ছে এবং আমার কিন্তু এসে তখন থেকে এই খালেদা জিয়াকে মৃত্যু দেখে তারা কিন্তু ব্যাপার হয়ে গেছে এবং খালেদা জিয়াকে মৃত্যু দেখে কিন্তু মনে করেন যে 30 থেকে 35 বার মতো হবে যে আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। 30 থেকে 35 বার হবে যে ইয়ের পর নভেম্বর থেকে খালেদা জিয়াকে হত্যা দেখানোর পরে ওই তো এরকমই 20-25 বার, 30 থেকে 35 বার পর্যন্ত আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। এগুলো আমি বলছি আগের ভিডিওতে কিছুটা। তো আজকে আমি আরও ডিটেলস বলি যে এই মহিলা কীভাবে কাজ করেন। এই মহিলা সিরিয়াল কিলিং করে। এই মহিলার সাদা গাড়িতে কিন্তু কালো গাড়িতে থাকে এবং এই মহিলা কিন্তু সাদা কাফনে কাফনে পরা থাকে। এই মহিলা কাফনে কাফনে পরানো থাকে এবং সে সাদা গাড়িতে, টয়োটা গাড়িতে অথবা কালো গাড়িতে, যে গাড়িতে করে কিন্তু বাইরে থেকে কাউকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে সব দেখা যায়, ও গাড়ি থেকে সে চলাফেরা করে। এবং কাঁঠাল বাগানে কিন্তু আমি দেখছি সাঞ্জে দেখান আমাকে, ও কিন্তু এই যে কাফনে কাফন পরে কিন্তু ছিল এবং আমি দেখছি ওকে। আমি দেখে আমি পরে ওপারে গিয়ে আমি খাওয়া দাওয়া করছি, চলছি যে মহিলা এত নোংরা, এত ছোটো, যে কাফনে কাফন পর অবস্থায় ওকে ভয় পেয়ে যাবো নাকি, ও কি আজরাইল নাকি? আমি তো স্বপ্নে আজরাইল ইসলামকে দেখছি। স্বপ্নে যদি কোনো মানুষ আজরাইল ইসলামকে দেখে, ও কিন্তু মৃত্যু ভয় থাকে না। এবং স্বপ্নে কিন্তু আমার আজরাইল ইসলামকে দেখা, এবং আফজাল ইসলামকে আমি স্বপ্নে কীরকম দেখছি, আজরাইল ইসলামকে আমি স্বপ্নে দেখছি যে সে কিন্তু খুবই সুদর্শন এবং তখন 32 বছর একটা যুবকের মতো আজরাইল ইসলামকে দেখা গেছে এবং খুবই সুদর্শন ছিল এবং আমি কোনো ভয় পাইনি, দেখে কিন্তু আমার ভালো লাগছে। সে আজরাইল ইসলাম তখন আমাকে তাহাজ্জুদ নামাজ পড়া নিতে দিচ্ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ো। আমি তখন কিন্তু জঙ্গিবাদের সাথে তাহাজ্জুদ নামাজ পড়তাম এবং কিন্তু এখন আমার আমলে ঘাপলা পড়ে গেছে অনেক। আমি দোয়া করবেন যাতে আমি আল্লাহর হুকুমে আবার আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। এই সঞ্জয় দেখালাম কিন্তু বললাম যে এই যে 20 থেকে 25 বার যে আমাকে হত্যার চেষ্টা করেছে খালেদা জিয়ার মৃত্যু দেখানোর পরে, এবং সবগুলোতে কিন্তু সে ছিল। সেনা কুত্তা বাহিনী মদত ছিল, পুলিশ কুত্তাদের মদত ছিল এবং মুদি হাসিনা ভারতের যুবলীগের রিতন বাহিনী, আইস জঙ্গিবাদের যে ভূরাজন দালাল যে তারেক ফখরুল, বিএনপি এবং তাদের মদত ছিল এবং বিএনপি, ভারত এবং আওয়ামী লীগের মদত ছিলই। এবং এরা কিন্তু আমাদের বাড়িতে এই যে সঞ্জিদা খানামের এই গাড়ি কিন্তু দেখা যেত রাতের 2টার সময়। রাতের 2টার সময় বহুবার আমি তাকেই ট্রাক করছি যে গাড়িটা কিন্তু আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়া থাকতো এবং বহুবার আমি না করছি, গাড়ি পার্ক করে কে বলার পরে চলে যায়। এবং রাতের বেলা তার স্টেডি হচ্ছে যে গাড়ি পার্ক করে যখন রাতের বেলা কারো ঘরের সামনে যায় এবং সেখানে গিয়ে সে অপয়ে কালা জাদু করে এবং কালা জাদু করে সে এক্সামাইনিং করে যে এই লোকটাকে ঘুমে আছে নাকি সজাগ আছে নাকি, লোকটা কোন অবস্থা আছে, লোকটাকে মারা যাবে কিনা। তারপর সে সিরিয়াল কিনা টাকা আনে, সেনা কুত্তা বাহিনীর সঙ্গে আঘাত করে, পুলিশ কুত্তার সাথে আঘাত করে, মুদি কুত্তার সাথে আঘাত করে, তখন কিন্তু সে সিরিয়ালকে নিয়ে কিন্তু সে লিডিং দিছে। এরকম আমাদের ঘরের সামনে, আমাদের গ্রামের বাড়িতে না। তারপর এমন দেখা গেছে যে আমার আব্বা আম্মাকে পর্যন্ত তারা করে ফেলে, অপয় মেসেজ দিয়ে, তারপর ফোন কল করে কিন্তু করে ফেলে যে ও যদি ঘুমায় থাকে আপনার দরজা খুলে দেবেন, দরজা খুলে দেবো, আমরা ওখানে কিন্তু শেষ করে দেবো, ধরবো। এরকম কঠিন পরিস্থিতি আল্লাহ আমাকে বাজাইছে না। আমার বাপ মা পর্যন্ত, আমার বাপ মাকে আমার টেকাল দেওয়া লাগছে এবং বাইরে যে সঞ্জিদা খানামের সিরিয়ালগুলাতে গাড়ি, এবং আমার বাপ মা এবং আমার 2 চাচা তোদের সঙ্গে আমার 2 চাচাকে টেকাল দেওয়া লাগছে। এরকম টেকাল দিয়ে গ্রামের বাড়িতে আমার বহুদিন থাকতে হয়েছে। পুরা গ্রামের মানুষকে টেকাল দেওয়া লাগছে। এরা কিন্তু বিএনপি আওয়ামী লীগ করে এবং আমার বাড়ি ঘেরাও করে আমাকে মারতে চাইছে এবং সঞ্জিদা খানমকে তারা দিতে চাইছে যে তোকে সঞ্জিদা খানমকে দেবো, সঞ্জিদা খানমকে দিলে আমরা ওদের লাভ, ওদের টাকা পয়সার লাভ। যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে কোনো দেশপ্রেম নাই, দেশপ্রেম যে একটা অংশ, এটা দেশপ্রেম নাই। এগুলো হচ্ছে বাঙালি হচ্ছে গু দিয়ে খায়, পায়খানা দিয়ে খায়। বর্তমান তারেকে পায়খানা দিয়ে খাইতেছে। ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিয়ে সে পায়খানা দিয়ে ভাত খাইতেছে, গু দিয়ে ভাত খাইতেছে। শুধু তারেক না, শুধু খালেদা জিয়া না, শুধু হাসিনা না,
বাংলাদেশে বেশিরভাগ মানুষে গু দিয়ে খায়। ওই গু দিয়ে খাওয়ার জন্য কিন্তু আজ 10 বছর ধরে আমার বিরুদ্ধে রাজনীতি করতেছে, কারণ দেশপ্রেম ছিল আমার মধ্যে। বাংলাদেশকে আমি ভারতের তুলে দিনে আমি জঙ্গি আমি ফাইট করছি, আমি ফেসবুকে ফাইট করছি, আমি ইউটিউবে ফাইট করছি, আমি বাস্তব জীবনে যুদ্ধ করছি, এবং সঞ্জিদা খানমের যে সমস্ত চক্রান্ত কোনো কাজে আসেনি। তারপর দেখেন যে এই মহিলা তার সিরিয়াল কিলার কই থেকে সংগ্রহ করে। এই যে এই যে আগে সিরিয়াল কিলার ছিল আমাদের গ্রামের আলী মার্কেটে আউনাবাড়ির লোকেরা তখন সিরিয়াল কিলার জঙ্গিবাদ ছিল। এখন সিরিয়াল কিলার জঙ্গি কোটা হচ্ছে নবায়ন এবং বর্ণমালা হাই স্কুলে যে সুশান্ত, যে আরেকটা কালাজুদ ডাইনি, এবং যে আমার স্কুল যেমন শিক্ষক ছিল পল হিন্দু ছিল, ওর মদতে মনে হয় এখানে এই মদতা থাকতে পারে, আমি জানি না সঠিক। তো ওরা যে নবায়ন বর্ণমালা, এরা হচ্ছে আকাক্কা খাওড়া, এরা মানে মুদিকুত্তা, যেহেতু ভারতের শাসক এবং মুদিকুত্তা যেহেতু বা হাসিনা খালদাকে নিয়ন্ত্রণ করে, এবং হিন্দুরা বেশি বেড়ে গেছে, এবং এরাই কিন্তু সিরিয়াল কিলার করে। এদের স্কুল থেকে সিরিয়াল কিলার দেওয়া হয়, যে ইন্টারমিডিয়েট পরে ছেলেবেলে ইউনিভার্সিটি গেছে এদেরকে নষ্ট করে ফেলতেছে। এই নবায়ন বর্ণমালা এদের কাছ থেকে সঞ্জিদা খানম কিন্তু সিরিয়াল কিলার নেয়, এবং এরা কিন্তু আরও অন্য জায়গাতে সিরিয়াল কিলার ডেকে আনে। এরা কিন্তু এই যে সঞ্জিদা খানম সিরিয়াল কিলিং করে। এরকম এই যে অ্যাম্বুলেন্সের গাড়ি দেখা গেছে আমাদের বাড়ির সামনে, যে অ্যাম্বুলেন্সের ভিতরে সিরিয়াল কিলার ছিল। তারপর অ্যাম্বুলেন্সের গাড়ি আমাদের ঢাকার যে বাসা, যেটা ভাড়া বাসা, এই ভাড়া বাসার সামনে কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি বহুদিন দেখছি আমি, যে গত কয়েকবার আগেও দেখছি অ্যাম্বুলেন্সের গাড়ি, ওখানে সঞ্জিদা খানমের সিরিয়াল কিলার ছিল, সঞ্জিদা খানম সেখানে ছিল। এবং তারপর দেখেন যে আমি যেহেতু এবার নির্বাচন ছিল, আমাকে হত্যা করে নেবে ছিল এটা আস্ফালন। তার আগেও ডিক্লার দিয়েছে আমার মাকে মৃত্যু দেখে তোকে মেরে নেবো, তোকে মেরে খাবো আমি। মানে এত হিংসা কী কারণে আমার জন্য? শুধু দেশপ্রেমের কারণে, এবং আমার শরীর স্বাস্থ্য ভালো, এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতা প্রখর, এবং আমার সামনে রাজনীতি টিকতে পারেনি। এদের সব প্রশ্নটা বনুল করা হয়েছে, এই জন্য এরা আমার প্রতি আক্ষেপ ছিল। এবং তারেকের মতো একটা পালসাল নেতা, ওর তো মূল্য দিনে কোনো, ওর হাসিনা চলে গেছে, ইউনুস চলে গেছে, ওর মতো ছেলে টিকবে না, ওর তো যে কোনো মূল্যে গাল করা হবে। সেনাকুত্তা বাহিনী কদিন ওরা রাখবে, পুলিশ কুত্তারা কদিন রাখবে? সবারই একটা ভয় আছে যে দেখেন, এবং পশ্চিমবঙ্গ থেকে যারা আসছে সঞ্জিদা খানমের মতন ডাইনি, এদেরও ভয় আছে। দেখেন মানুষ কিন্তু জানেন আপনারা গোপনে এগুলা করতেছেন, মানুষ জেনে কিন্তু কারোর পিঠের চাঁদা থাকবে না, সেনাকুত্তা বাহিনীর সদস্য যারা আস্ফালন করতেছে এদের চাকরি থাকবে না, পুলিশ কুত্তারা যারা আস্ফালন করতেছে ডাবল 3 গুণ বেতন দিতেছে এদের চাকরি থাকবে না। সঞ্জিদা খানমের ডাইনি যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে, আইবির মতো ডাইনি যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে, সুশানের মতো ডাইনি যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে, এমিলির মতো এমিলির মতো ডাইনি যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। এবং এই সঞ্জিদা খানম কিন্তু খুলনাতেও কিন্তু করছেন, বাস স্ট্যান্ডের সেনাকুত্তা বাহিনীর সঙ্গে পুলিশ কুত্তা বাহিনীর সাথে মাগি হিসাবে কিন্তু সঞ্জিদা খানম খুলনা বাস স্ট্যান্ডে কিন্তু আমাকে সিরিয়াল কিলিং রেড দিচ্ছেন। এবং সিরিয়াল কিলিং রেড কিন্তু ওখানেও কিন্তু আমাকে কিন্তু আল্লাহর রহমতে, আমি বলছি আগের ভিডিওতে, এবং আল্লাহ কিন্তু আমাকে বাঁচাইছেন। রাতের বেলা কিন্তু রাতের 12টার পর কিন্তু যেটা আমি বাস পাইনি, আমি এই বাস স্ট্যান্ডে ছিলাম, ওই সুযোগ তারা নিচ্ছে, এবং বাস স্ট্যান্ডে কিন্তু তারা 4-5 ঘন্টা লেট বাসে কিন্তু, এবং আল্লাহর রহমতে আমার পাশে ঘেসতে পারেনি, এবং আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, এবং আমার কিছু হয়নি। এবং খুলনা যাওয়ার পথে কিন্তু আমার বাসে কিন্তু তারা কাজ ভেঙে ফেলছিল, হত্যা চেষ্টা, ট্রাক দিয়ে গুঁতা দিয়ে বাসে কাজ ভেঙে ফেলছিল। এবং আমি কিন্তু তখন F1-এ ছিলাম না, F1-এ কাজ ভাঙছে, আমি কিন্তু জিতেছিলাম, জিতে আমার কিছু হয়নি, F1-এ কাজটা ভেঙে ফেলছে। F1-এ সঞ্জিদা খানম, আমি দেখছি তো কাজ দিয়ে তাকায় ও দাঁড়ায় আছে, ও আসে ভয় পেয়ে, আমি যদি আবার বাইরে যাই কোনো মতো, ও পুলিশ কুত্তা দিয়ে সেনাকুত্তা বাহিনী দিয়ে ওর বাহিনী দিয়ে ওরা আটকাবে আমাকে। আমি বলছি তোর মতো একটা খানকিরে পাবো, তোর মতো খানকিরে কী পাবো? এই মেয়ে সঞ্জিদা খানম প্রেমের ফাঁদ পর্যন্ত পাচ্ছে আমাকে, এই যে জঙ্গিবাদের রাজনীতিতে ওর সাথে প্রেম করার জন্য, প্রেমের মাধ্যমে গাল করতে চাইছে আমাকে। তো ও তো আমি আগের থেকে চিনি, ওর মতো ডাইনির আমি বোধহয় বলবো আগে, আমি বাস থেকে বেরোই না, আমি বলছি কাজ ভাঙছে, কাজ ভাঙ্গা গাছ নিয়ে যাবো আমি খুলনাতে, সমস্যা নেই। আমি তো কাজ ওখানকার নির্বাচনী পরিবেশটা দেখবো, 2জন মানুষের সাথে কথা বলবো, এর বেশি কিছু। তারপর রাতের বেলা চলে আসবো। তারপর বরিশালেও কিন্তু সিরিয়াল কিলার বাসে যাওয়ার সময় সিরিয়াল কিলার উঠানো হয়েছে। তারপর কিন্তু বরিশালে যাওয়া আসার সময় কিন্তু সিরিয়াল কিলার ছিল বাসের মধ্যে, এবং বাসে কিন্তু আমার হত্যার চেষ্টা করা হয়েছে। তারপর যে এই যে রংপুর যাওয়ার সময় তো সেনাবাহিনী বড় অভিযান চালাচ্ছে মাজারের, তো বলছি আগে। তারপর যে সিলেটে কিন্তু আমার ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু এই যে আমার যেখানে আমারই ওখানে কিন্তু এই যে এই সঞ্জিদা খানম বেশি আস্ফালন করে, আমার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু সে ষড়যন্ত্র করছে। আমার ডিপার্টমেন্টে যে যারা আছে, যারা আজে বাজে শিক্ষক তো কিছু আছে যারা সুবিধা নেই, এদেরকে জঙ্গি কোটা দিয়ে কিন্তু এরা এখানে আমার যে পড়ার জায়গা ছিল,
আমার যে পড়ার জায়গা, আমি যেখানে পড়াশোনা করতাম, আমার মেস ছিল, ওই মেস ভেঙে ফেলছে। ওই মেস ভেঙে ওখানে কিন্তু হল করা হয়েছে শহীদ মোস্তফা আলীর নামে, এবং সেই মেসে কিন্তু কোনো সব কুকিচিং, কোনো সাধারণ ছাত্রাদি নাই। ওটা কিন্তু ভারতের সামরিক স্বার্থে করা হয়েছে এবং ভারতের সেনা ক্যাম্প করার জন্য ওটা করা হয়েছে। ঢাকাবাসী যেমন গণহত্যা করে বিরান করা হয়েছে, ভারতের সেনা ক্যাম্প করার জন্য শাহবাসী তো পিছনে দিয়ে ভারতের সেনাবাহিনীর জন্য গোপন ক্যাম্প করা হয়েছে। কারণ সিলেটের পাদুয়া দিয়ে কিন্তু ভারতের সেনাবাহিনী হেরে গেছিল, এবং সেই তাদের রয়ে গেছে যে সিলেটের পাদুয়া দিয়ে ঢুকলে হয়তো সিলেটের মানুষ আবার মার দিব, ওদেরকে গোপনে তারা আমার ইউনিভার্সিটি পিছনে গিয়ে থাকবে। তো আর এখন তো আগের মতো নেই, আগের মানুষ সৎ ছিল, যুদ্ধ করছে, এখন মানুষ অসৎ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে। এখন ভারত আবার এরকম সামরিক লক্ষ্য আস্ফালন করে কিন্তু শহীদ মোস্তফা আলীর নামে যে একটা হল করছে, এটা কিন্তু কুকিচিন হল, এবং এই হলে কিন্তু সেনাবাহিনী থাকার কথা, ভারতের সেনাবাহিনী থাকার কথা ছিল। 5ই আগস্ট যদি বাংলাদেশে পতন হইতো এবং আমি যদি মারা যেতাম, আমি যদি হাইকোর্টে তারা যদি অ্যানালাইজেশন সার্টিফিকেট নিতে পারতো, ওই 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী এসে, ভারতের সেনাবাহিনী এসে ঢুকে যেত, কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের অংশ হয়ে যেত। এবং এই সঞ্জিদা খানম বললাম যে আমি আরও মনে করতে পারতে আরও। তারপর রাতের বেলা যেহেতু আমি ঘরে থাকি না, যেহেতু আমার বাপ মার সঙ্গে তারা আঘাত করে ফেলে, আমার বড় ভাইয়ের সঙ্গে আঘাত করে ফেলে, আমি ঘুমে গেলে রাতের বেলা দরজা খুলে দিতে পারে, দরজা খুলে দিতে পারলে কিন্তু ঘরের মধ্যে মারপিট হতে পারে, কিংবা হইতে পারে, মারামারি করতে হইতে পারে, অত সজাগ থাকতে হইতে পারে। অনেক সময় কিন্তু আমার বাইরে থাকি। এবং তাছাড়া কিন্তু আমার যে ব্যবসা বাণিজ্যর বিষয় আছে, যেহেতু চলাফেরা করতে হয়, তো অত ধনী হতে পারতেছি না, যেহেতু কারণ সুযোগ নাই। আমাকে কিন্তু সারাক্ষণ ফলো করে পুলিশ করতে পারিনি, সেনা করতে পারিনি, কই যায় 24 ঘন্টা ফলো করে। তো এদের সঙ্গে ফাইট করে আমাকে আসতে হয়, কিন্তু আমার কাজের জন্য আমার কারণ বাজারে যেতে হয়। সেই কারণ বাজারে কিন্তু এই যে সঞ্জিদা খানম কিন্তু এই দিয়ে কিন্তু কূপ মারতে চাইছিল আমাকে, কারণ বাজারে দিয়ে চাপা দিয়ে কিন্তু গুন্ডা দিয়ে কূপ মারতে চাইছিল। এবং ওখানে কিন্তু দেখেন তখন রাতের বেলা এরা অপয়া দিয়ে কাজ করে, এবং অপয়া পায় না, কুকুররা অপয়া দিচ্ছে তখন, কুকুররা অপয়া দিয়ে কুকুর আমার পিছিয়ে বাধা দিচ্ছে। কুকুর কালা যদি কত ডাইনি সত্যি, কুকুর আমার পিছিয়ে বাধাচ্ছে, কুকুর আমার পিছিয়ে বাধাচ্ছে। তখন কুকুরের এরা কয়েকজন করতে আসছেন, এবং একটা লোক ছিল ট্রাকের টাকা ছিল, ওর হাতে চাপা দিয়েছিল। ও কিন্তু তখন কুটকৌশল কিন্তু আমার দিকে সে তাক করছিল, আমার দিকে তাক করার পর আমি দেখছি ওকে। এবং তারপরে ও ভয় পেয়ে গেছে, কারণ ও একটু আগে বললে ওর সাথে হয়তো মারপিট শুরু যেত। এবং ওরে কিন্তু আমার হাতে কিছু ছিল না, থাকলে কিন্তু আমি পারতাম। ওর চাপা দিয়ে আমি নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আমি ওরে ফিরাক করবো ইনশাল্লাহ। আমার ওরকম প্ল্যানে ছিল যে চাপা দিয়ে যদি কেউ কূপ মারে, ওর চাপা দিয়ে নিয়ন্ত্রণ আমি নিয়ে নেবো, চাপা নিয়ন্ত্রণ ওরে কিন্তু কুপায় শেষ করে দেবো। এই হলো আমার বর্তমান স্ট্র্যাটেজি। এবং কিন্তু ওটা কিন্তু আর হয় না, ওই ছেলে কিন্তু ওখানে কিন্তু সঞ্জিদা খানম ছিল। তো আল্লাহ পাক এই সমস্ত মহিলাদের হাত থেকে মাফ করুক। এরকম বললাম না, 20 থেকে 25টা কথা সঞ্জিদা খানমের। এবং এই সমস্ত ডাইনি মহিলারা বাংলাদেশে সব করতেছে, বাংলাদেশে ভারতের অঙ্গরাজ্য করবে, এটা সেটে খেলে না। একটা দেশকে অঙ্গরাজ্য করা যায় কখনো? এই অঙ্গরাজ্য করতে গিয়ে ভারত বাংলাদেশের শত শত মানুষ হত্যা করতেছে। এবং গত 10 বছর বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে, পত্রিকার মধ্যে গোপন করছে, সবগুলো সিরিয়াল কিন্তু হত্যাকাণ্ড। এবং যত মানুষ মারা গেছে, উপদেষ্টা মারা গেছে, তারপর যে মারা গেছে, এই যে বি চৌধুরী মারা গেছে, তারপর যে এই যে মতিয়া চৌধুরী মারা গেছে, সাদা চৌধুরী মারা গেছে, তারপর যারা বড় বড় নেতা যারা মারা গেছে, তারা আওয়ামী লীগের যে সাবেক সাধারণ সম্পাদক যে মারা গেছে, তারপরে সিলেটের যে আওয়ামী লীগের বদরুদ্দিন মারা গেছে, প্রচুর সাংবাদিক মারা গেছে করোনাভাইরাসের সময়। তারপর যে যারা মারা গেছে, এই দেখেন যে এগুলো সব কিন্তু সিরিয়াল কিন্তু হত্যাকাণ্ড। এবং কিন্তু ভারত থেকে যে গ্যাং, যে 2009 সালে গ্যাং আসছে, রয়ের গ্যাং, ওই রয়ের গ্যাং কিন্তু কুকিং সমাজের হত্যাকাণ্ড। সানজিদা খান হচ্ছে রয়ের গ্যাং একটা, আল্লাহ এর হাতে মাফ করুক। এবং আমি তো মামলা করা হবে, মামলা কিন্তু সানজিদা খানকে ফাঁসি দেওয়া ছাড়া কিন্তু আমার কিছু করার নেই। এবং প্রাণ বিকে তাকে আদালতে যেতে হবে, যে কিচ্ছু করার নেই, সানজিদা খানকে ফাঁসি দিয়ে দেবো। এবং সেনা উত্তাপনে ফাঁসি হবে, যেহেতু কালকেও সেনা উত্তাপ বাহিনী রেট দিছে আমাকে, সিরিয়াল হত্যাকাণ্ড রেট দিছে কারণ বাজারে। এবং ইতেও কিন্তু সিরিয়াল হত্যাকাণ্ড রেট দিছে আমাকে, যে সায়দাবাদ বাস স্ট্যান্ডে সেনা উত্তাপন সরাসরি। তখন কিন্তু সঞ্জিদা খানম ছিল না, সেনা উত্তাপন সরাসরি ছিল। এবং ফাঁসির আবেদন যাদের হবে, হলে সেনা উত্তাপন তারেকের, সঞ্জিদা খানমের, যে জামায়াতের আমিরের, এই যে এদের এই কয়েকটা কিন্তু ফাঁসির আবেদন ছাড়া কিন্তু হবে না। কেন এখন এরা উৎপাত করতেছে, ফাঁসির আবেদন না করলে এরা গান হবে না। এদেরকে ফাঁসির মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন তথ্য ফয়সলা হবে। এবং নিবে কিন্তু আদালত আমার কাছে আবেদন করা, যেহেতু এরা যে আমার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করছে, এদের বাংলাদেশের রাজনীতি জড়িত, এবং এদের বাংলাদেশকে ভারত তুলে দিতে চায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাছে রাষ্ট্রদ্রোহী হিসাবে, আমি কিন্তু ফাঁসির আবেদন করতে পারবো এবং ফাঁসির আবেদন করব। এবং রায় দেবেন আদালত, এবং ওটা বিচার কাজ সম্পন্ন করে আদালত সম্পন্ন। ধন্যবাদ।